Hi friends, good evening. Welcome to my Impact channel. আজকে ক্লাস 11 আর্টসের ক্যান্ডিডেট যারা আছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্যান্ডিডেট যারা আছো, তাদের পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক সম্পূর্ণ আলোচনায় করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিও দ্বারা তোমরা অনেকাংশেই উপকৃত হবে এ বিষয়ে আমি নিশ্চিত, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এই কারণে ধৈর্য ধরে শোনো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চিত তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটি অবশ্যই খুব শেয়ার করো। আর যারা চ্যানেলটি প্রথম দেখছো, এই ধরনের বিভিন্ন ক্লাস ওয়াইজ, টপিক ওয়াইজ 11-12 আর্টস, ডিগ্রি কোর্স, বিএ, জেনারেল কোর্স, গভর্নমেন্ট জব প্রিপারেশন, স্পোকেন ইংলিশ এই ইম্প্যাক্ট চ্যানেল মারফতে পড়ানো হয়। সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে ভিডিও আপলোড করলে সহজেই তোমরা ভিডিওটি পেয়ে যাও। সো আজকের টপিকে আসি। পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট টপিক, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের বিষয় ও তার বিবর্তন। পলিটিক্যাল সায়েন্স, দ্য সাবজেক্ট অ্যান্ড ইটস এভলিউশন। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, জনক বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের বক্তব্য ছিল, যে মানুষ সমাজে বাস করে না সে মানুষ হয় পশু নয় ঈশ্বর। অ্যারিস্টটলের সমাজ ও রাষ্ট্রকে অ্যারিস্টটল সমাজ ও রাষ্ট্রকে অভিন্ন বলে তিনি মনে করতেন। অর্থাৎ অ্যারিস্টটল সবসময় বলতেন যে সমাজ ও রাষ্ট্র আলাদা নয়, দুটি একই। তার মতে মানুষ প্রকৃতির কাছ থেকে গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের স্বাভাবিক প্রবণতা অর্জন করেছে। খাদ্য, আশ্রয় ইত্যাদি জৈবিক চাহিদাগুলির তাগিদে মানুষ যে গোষ্ঠীবদ্ধ জীবন গড়ে তোলে, তার থেকেই জন্ম নেয় পরিবার। অর্থাৎ তিনি বলছেন যে মানুষ খাদ্য, আশ্রয় ইত্যাদি যে জৈবিক চাহিদা মানুষের আছে বা ছিল, সেই চাহিদাগুলির তাগিদেই মানুষ গোষ্ঠীবদ্ধ জীবন করে তোলে এবং তার থেকেই জন্ম হয় বা জন্ম নেয় পরিবার। তো ক্রমশ পরিবার পারিবারিক প্রয়োজনের গণ্ডি ছাড়িয়ে গড়ে ওঠে গ্রাম ব্যবস্থা। অর্থাৎ তিনি বলছেন এই পরিবারেও ক্রমশ বড় হতে 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 একসময় গ্রাম ভিত্তিক গ্রাম ব্যবস্থা গড়ে উঠতে শুরু করলো। ক্রমে অনেক গ্রাম নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। অর্থাৎ অনেকগুলো গ্রাম নিয়ে, ছোট ছোট গ্রাম নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। গ্রিসের নগর রাষ্ট্র বিবর্তনের এক দীর্ঘ পথ পেরিয়ে পরিণত হয়েছে আধুনিক জাতীয় সার্বভৌম রাষ্ট্র। পণ্ডিতদের মতে রাজনীতি বা পলিটিক্স শব্দটি গ্রিক শব্দ পোলিস থেকে এসেছে, POLIS ইংলিশে, বাংলায় বললে লয়রস্যি দন্তেশ্বর, পোলিস শব্দ থেকে। পোলিস শব্দের অর্থ হলো নগর, নগর অর্থাৎ সিটি। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে পোলিস সম্পর্কে
বিশদে আলোচনা করেছেন। অবশ্য প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলির নীতি ও সমস্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি যে রাজনীতির কথা তুলে ধরেন তার সঙ্গে বর্তমান রাজনীতি সম্পর্কিত ধারণার কোনো মিল দেখা যায় না, এ কথা ঠিক। অ্যারিস্টটল নিঃসন্দেহে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, কিন্তু পরবর্তীতে যেসব রাষ্ট্রবিজ্ঞানী তৈরি হয়েছেন তারা যখন আরও রিসার্চ করলেন তখন অ্যারিস্টটলের যে চিন্তা ভাবনা ছিল তার খানিকটা মূল্যবোধ হ্রাস পেল। তার কারণও ছিল, তার কারণ তিনি যে সময়কার মানুষ ছিলেন সেই সময়কারের সাথে এখনকার যে বিবর্তন হলো, এই বিবর্তনের দাঁড়িয়ে তারটা সংকীর্ণ অর্থে দোষে দুষ্ট হলো পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানীদের মতানুযায়ী। খ্রিস্টপূর্ব 5ম শতকে প্রোটাগোরাস, ইউরিপিডিস, অ্যালসিডামাস, অ্যান্টিফোন প্রমুখ প্রাচীন গ্রীসের সফিস্ট চিন্তানায়কদের মধ্যে রাষ্ট্রচিন্তা সম্পর্কে প্রথম পরিলক্ষিত হয়। প্রোটাগোরাসের চিন্তায় মানবতাবাদের ইঙ্গিত মেলে। ইউরিপিডিসের রচনায় জন্মগত সামাজিক বৈষম্য, এমনকি তৎকালীন গ্রিক সমাজে প্রচলিত কৃতদাস প্রথার বৈধতাকেও অস্বীকার করা হয়। অর্থাৎ প্রাচীনকালে গ্রিস, রোম তথা গোটা পৃথিবীতে যে কৃতদাস প্রথার চল ছিল সেই কৃতদাস প্রথাকেও তারা এই ইউরিপিডিসের রচনায় অস্বীকার করা হয়, বিরোধিতা করা হয়। ইউরিপিডিসের মতে কৃতদাসের লজ্জা পাওয়ার মতো একটি বিষয় আছে, সেটি হলো তার নাম। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে সে অধম নয়। অ্যালসিডামাস বলতেন ঈশ্বর সব মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, প্রকৃতি কোনো মানুষকে কৃতদাস করেনি। অর্থাৎ ঈশ্বর, প্রকৃতি কাউকে কৃতদাস করে পাঠায়নি, মানুষই কোনো দুর্বল মানুষকে অবশ্যই কৃতদাস বানিয়ে রেখেছে। এর জন্য ঈশ্বর, প্রকৃতি বা সমাজকে কোনোভাবে দায়ী করা যায় না। পরবর্তীকালে সক্রেটিস সফিস্টদের বিক্ষিপ্ত ভাবধারাগুলি অতিক্রম করে তার বুদ্ধিদীপ্ত দর্শন করে তোলেন। সক্রেটিসের প্রচারিত তত্ত্বের মূল কথা হলো সদ্গুণই হলো প্রকৃত জ্ঞান। অর্থাৎ সদ্গুণ বলতে ভালো গুণ, সঠিক গুণ যেটা বলে, অর্থাৎ প্রকৃত গুণ, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। তা শেখা যায়, আবার শেখানো যায়। সক্রেটিসের চিন্তাধারায় প্রভাবিত তার সুযোগ্য ছাত্র গ্রিক দার্শনিক প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে ন্যায়নীতি সম্পর্কিত মৌলিক ধারণা ব্যাখ্যা করেন। প্লেটো তার রচনায় দার্শনিক শাসকদের হাতে রাষ্ট্র পরিচালনার পূর্ণ অধিকার তুলে দিয়েছিলেন। অর্থাৎ প্লেটো তার রচনায় দার্শনিক শাসক অর্থাৎ ফিলোসফার কিং, এই দার্শনিক শাসকদের হাতেই রাষ্ট্র পরিচালনার পূর্ণ অধিকার তুলে দিয়েছিলেন। অর্থাৎ কোনো রাজ্যের রাজা তার দেশ পরিচালনা বা রাজ্য পরিচালনা করবে না। তাহলে কে করবে? দার্শনিক শাসকরা রাজ্য পরিচালনার পূর্ণ অধিকার তিনি তুলে দিয়েছিলেন। বিচ্ছিন্ন স্বার্থপর মানুষের ধারণাকে বর্জন করে তিনি সামাজিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। অর্থাৎ স্বার্থপর মানুষের
যে আচরণ, ন্যায়নীতি, বিবেকবোধ, সেই ধারণা থেকে সম্পূর্ণ বর্জন করে তিনি সামাজিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। প্লেটোর ছাত্র অ্যারিস্টটল সর্বপ্রথম রাজনীতি চর্চাকে একটি ব্যাপক বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেন। তো প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। সেই অ্যারিস্টটলও সর্বপ্রথম রাজনীতি চর্চাকে একটি ব্যাপক বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেন। এই কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। কাকে? অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে আদর্শ রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় প্লেটোর চিন্তার সঙ্গে তার মৌলিক পার্থক্য ফুটে ওঠে। তার মতে ভালো রাষ্ট্রে কোনো ব্যক্তি বিশেষ নয়, আইনই হবে চরম সার্বভৌম। অর্থাৎ একটা ভালো রাষ্ট্র যদি গড়তে হয়, সেখানে কিছুতেই ব্যক্তি বিশেষের যেন ভূমিকা না থাকে, আইনই হবে তার সার্বভৌম, চরম সার্বভৌম। গ্রিসের 158টি নগর রাষ্ট্রের সাংবিধানিক ইতিহাস অ্যারিস্টটলের চিন্তায় নতুন দিগন্তের সূচনা করে। তিনি মনে করতেন আইনের সার্বভৌমিকতা, নাগরিকদের স্বাধীনতা ও সাম্য, সাংবিধানিক সরকার এবং সভ্য জীবনের উপযোগী মানুষ গড়ে তোলার নৈতিক আদর্শেই রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকে। অর্থাৎ এই যে কন্ডিশন দিলেন তিনি, এই শর্তগুলোর ওপরই কিন্তু একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। কি আমি আবার রিপিট করছি: আইনের সার্বভৌমিকতা, নাগরিকদের স্বাধীনতা ও সাম্য, সাংবিধানিক সরকার এবং সভ্য জীবনের উপযোগী মানুষ গড়ে তোলার নৈতিক আদর্শের রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকে। সমাজ জীবন বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এইভাবেই রাষ্ট্রবিজ্ঞানের ধারণার উদ্ভব ঘটে। বহুকাল যাবৎ রাষ্ট্রবিজ্ঞান ছিল নীতি দর্শনের পর্যায়ভুক্ত। অর্থাৎ অনেক যুগ, অনেক কাল ধরেই রাষ্ট্রবিজ্ঞান ছিল নীতি দর্শনের পর্যায়ভুক্ত। ষোড়শ শতাব্দীতে ইউরোপের নবজাগরণের পথিকৃৎ মেকিয়াভেলির হাতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হয়। কার হাত ধরে? মেকিয়াভেলির হাত ধরে। তিনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী অবশ্যই, এবং তার হাত ধরেই ষোড়শ শতাব্দীতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হয়। খ্রিস্টীয় দর্শনের যুক্তি, ধর্ম, নৈতিকতা প্রভৃতিকে বর্জন করে মেকিয়াভেলি আধুনিক রাষ্ট্রচিন্তার উন্মেষ ঘটিয়েছিলেন। অর্থাৎ পূর্বের যত ধ্যান ধারণা, অন্ধবিশ্বাস, রাষ্ট্রচিন্তা সম্পর্কে, ধর্ম, নৈতিকতা, এই সব বর্জন করে তিনি নতুন করে আধুনিক রাষ্ট্রচিন্তার উন্মেষ ঘটিয়েছিলেন। মধ্যযুগীয় ধর্মান্ধতা ও কুসংস্কারাচ্ছন্ন গতানুগতিক চিন্তাকে অতিক্রম করে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত শক্তিশালী জাতীয় রাষ্ট্রের রাজকীয় সার্বভৌমত্বের কথা তুলে ধরে মেকিয়াভেলি এক নতুন রাজনৈতিক দর্শনের অবতারণা করেন। অর্থাৎ এই ষোড়শ শতাব্দীর আগে পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানে যেসব ধর্মান্ধতা ছিল, যেসব অন্ধবিশ্বাস ছিল, সেই সব ধর্মীয় নিয়ন্ত্রণ মুক্ত করে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার সন্ধান বা সার্বভৌমত্বের কথা তিনি তুলে ধরেন। মেকিয়াভেলির উত্তরসূরি জাঁ বোদা ও টমাস হবস
ধর্মীয় প্রভাবমুক্ত শক্তিশালী রাষ্ট্র দর্শনের সূচনা করেন। মধ্যযুগে ফরাসি সমাজে ধর্মের নামে যে অনাচার ও নৈরাজ্য কায়েম হয়েছিল, তার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এক শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বোদা বলেছিলেন। সমকালীন সমাজের অব্যবস্থার জন্য চর্চাকে দায়ী করে হবস এক চরম সার্বভৌম শক্তির প্রতীক রূপে হিসেবে রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন। পরবর্তী সময়ে রাজনীতি চর্চায় রাজতন্ত্রের বিকল্প হিসেবে জনগণের সার্বভৌমিকত্বকে প্রতিষ্ঠা করা হয়। কেননা সেখানেও রাজতন্ত্র, একছত্র রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সেখানে বিভিন্ন দোষে দুষ্ট হওয়াতে দেখা যায় যে পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে হয় যে জনগণের সার্বভৌমত্বকেই প্রত্যেক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হবে। 1688 সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, 1776 সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও 1779 সালে ফরাসি বিপ্লবের নেপথ্যে লকের অধিকার তত্ত্ব ও রুশোর গণসার্বভৌমত্বের তত্ত্ব যুগান্তকারী আলোড়ন ফেলেছিল। অর্থাৎ পরবর্তী সময়ে 1688 সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, 1776 সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, 1789 সালে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফরাসি বিপ্লবের নেপথ্যে যে রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক লকের অধিকারের তত্ত্ব, রুশোর গণসার্বভৌমত্বের তত্ত্ব যুগান্তকারী আলোড়ন ফেলেছিল। বস্তুত অষ্টাদশ শতাব্দী থেকেই রাজনৈতিক চিন্তায় এক নতুন ধারার সূচনা ঘটে। ঊনবিংশ শতাব্দীতে রাজনীতি চর্চায় দেখা যায় এক বৈপ্লবিক উত্তরণ। এই সময় একদিকে ভাববাদ, হিতবাদ, উদারনীতিবাদ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দর্শন, অন্যদিকে বস্তুবাদী মার্ক্সীয় দর্শনের প্রতিষ্ঠা ঘটে। মার্ক্সবাদী লেনিন পরবর্তীকালে মার্ক্সবাদের এক ধ্রুপদী ব্যাখ্যা উপস্থাপন করেন। পরে এডওয়ার্ড বার্নস্টাইন, কার্ল কাউটস্কির মতো একদল চিন্তাবিদ সমাজবাদ সম্পর্কে এক ভিন্ন ধারার প্রবর্তন করেন। তারা সাংবিধানিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। একে গণতান্ত্রিক সমাজবাদ বলা হয়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা চিরাচরিত রাজনীতি চর্চার বাইরে এক নতুন ধারার প্রবর্তন করেন। এদের মধ্যে গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলি, চার্লস মেরিয়াম, ডেভিড ইস্টন প্রমুখের নাম উল্লেখযোগ্য। আচরণবাদ রাজনীতি চর্চায় তত্ত্বকেন্দ্রিক ও প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনাকে পরিত্যাগ করে ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করে। রাজনীতি চর্চার প্রকৃতি ও পরিধি নিয়ত পরিবর্তনশীল। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময়ে সময়ে কিন্তু কালের নিয়মে রাজনীতি চর্চার প্রকৃতি ও পরিধি কিন্তু পরিবর্তন হচ্ছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সাম্প্রতিক কালের রাজনীতি হলো সমাজ নির্ভর, প্রতিষ্ঠান কেন্দ্রিক সাবেকি আলোচনায় রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যেত না। শাসন বিভাগ,
আইনসভা, বিচার বিভাগ, স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান প্রভৃতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির আলোচনার মধ্যেই তা সীমিত ছিল। এই কারণে আধুনিক রাজনৈতিক আলোচনায় রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্বার্থগোষ্ঠী, ভোটদাতাদের নির্বাচনী আচরণ, রাজনীতিতে সামাজিকীকরণ প্রভৃতি বিষয়কে অধিকতর গুরুত্বসহ পর্যালোচনা করে রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করার প্রয়াস লক্ষ্য করা যায়। একালের রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতির মুখ্য বিষয় হিসেবে ক্ষমতার প্রসঙ্গ তুলে ধরেন। রবার্ট ডালের মতে রাজনৈতিক ব্যবস্থা হলো মানবিক সম্পর্কের এমন এক নিরবচ্ছিন্ন ধারা যার সঙ্গে ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব জড়িত। ইংলিশ কোটেশন বলে দিচ্ছি একটা, এ পলিটিক্যাল সিস্টেম ইজ আ পারসিস্টেন্স, PERSISTENT, persistent pattern of PATTERN, pattern of human relationship, HUMAN, relationship RELATIONSHIPS, relationships that involves INVOLVES, power, rule or authority, AUTHORITY। এই কোটেশনটা কিন্তু তোমরা এই প্রসঙ্গে, এই প্রশ্নের জন্য শুধু এই কোটেশনটা ইংলিশে ব্ল্যাক কালি দিয়ে লিখতে পারো, নাম্বারটা স্কোরিং হয় বেশি। সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক আলোচনায় জনগণের অংশগ্রহণের বিষয়টিকে অধিকতর গুরুত্বসহ বিচার করে থাকেন। জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বিচার বিশ্লেষণের নিরিখে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলির রাজনৈতিক ব্যবস্থার একটা সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। বর্তমানে পৌর সমাজের ভূমিকা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের রাজনীতি সম্পর্কিত আলোচনায় স্থান করে নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পৌর সমাজের প্রভাব প্রতিপত্তি ক্রমবর্ধমান। এই প্রসঙ্গে পৌর সমাজের প্রভাব বিশ্বায়ন বিরোধী বিশ্ব সামাজিক মঞ্চ, পরিবেশ সংরক্ষণে গ্রিন পিস মুভমেন্টের মতো বিচিত্র পরিবেশবাদী মঞ্চ, নারীবাদী ক্ষমতায়ন আন্দোলনের কথা উল্লেখ করা যায়। পরিশেষে বলবো, উত্তর আধুনিকতার ভাবনায় নারীবাদ একালের রাজনৈতিক আলোচনায় একটি মৌলিক বিষয়রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের তাবৎ আলোচনাকে পুরুষ আধিপত্যের দৃষ্টান্ত রূপে তুলে ধরে নারীবাদ বিংশ শতাব্দীর 60-এর দশকে আলোড়ন সৃষ্টি করে। প্রচলিত রাষ্ট্রতন্ত্রকে পুরুষতন্ত্র আখ্যা দিয়ে নারীর ক্ষমতায়নের সোচ্চার দাবি সাম্প্রতিককালের রাজনীতি সংক্রান্ত আলোচনাকে সমৃদ্ধ করেছে। সো আজকের পার্টটা ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয় ও তার বিবর্তন, পলিটিক্যাল সায়েন্স, দ্য সাবজেক্ট অ্যান্ড ইটস এভলিউশন। এটা তোমরা পুরো কনসেপ্টটা খাতায় লিখে পড়লে এই প্রশ্নটা কিন্তু আসে। আর সেকেন্ডলি, এই পোর্শনটা যদি লিখে কনসেপ্ট আকারেও পড়ে রাখো, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তোমরা অবশ্যই পাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
খুব শেয়ার করো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে ইমপ্যাক্টের সদস্য হয়েও। সবাই ভালো থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। বাই।